আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইরানি প্রকৌশলীদের ভয়ে কঠোর সামরিক সিদ্ধান্ত নিল তেল আবিব। সিনিয়র সেনা অফিসারদের জন্য অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করল ইসরায়েল। ইরানে রাশিয়া, চীন, পাকিস্তানের বড় সামরিক মহড়া, এসসিও দেশগুলোর বাহিনী একত্রে শাহান্ত 2025 শুরু। সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে 3 শর্ত পাঠিয়েছেন ট্রাম্প, ইরানি এমপির দাবি। পাকিস্তানে তেল গ্যাস অনুসন্ধান করবে তুরস্ক। অপরদিকে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের নৌ মহড়া। ভেনেজুয়েলায় ট্রাম্পের স্থল অভিযান আটকাতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা মার্কিন আইন প্রণেতাদের। সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। হোয়াইট হাউসের কাছে গুলির ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো আফগানিস্তান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানি প্রকৌশলীদের ভয়ে কঠোর সামরিক সিদ্ধান্ত নিল তেল আবিব। সিনিয়র সেনা অফিসারদের জন্য অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করল ইসরায়েল। নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের সিনিয়র অফিসারদের জন্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। কয়েক সপ্তাহ আগেই গুগল দাবি করেছিল আইফোনের চেয়ে তাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো নাকি বেশি সুরক্ষিত, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ সিদ্ধান্তে সেই পরিস্থিতি হঠাৎই উল্টো দিকে মোড় নিয়েছে। কারা ব্যবহার করতে পারবে না। ইসরায়েলের আর্মি রেডিও এই খবর প্রথম প্রকাশ করে, যা পরে তুলে ধরে জেরুজালেম পোস্ট। তাদের প্রতিবেদন অনুযায়ী নতুন নিয়ম অনুসারে লেফটেন্যান্ট কর্নেল বা তার উপরের পদমর্যাদার কর্মকর্তারা শুধুমাত্র আইফোন ব্যবহার করতে পারবেন। শীর্ষ কর্মকর্তাদের ফোনে হ্যাকিং বা অনুপ্রবেশের ঝুঁকি কমানোই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। কেন এই কঠোর সিদ্ধান্ত? হামাসের সঙ্গে চলমান সংঘাত এবং বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার আগেই ইসরায়েলি সেনাদের উপর বহুবার সাইবার হানিপট হামলার অভিযোগ পাওয়া গেছে। এসব হামলায় সৈন্যদের ফোন বা কম্পিউটার লক্ষ্য করে হ্যাকিং এর চেষ্টা করা হয়, যাতে তাদের অবস্থান সহ গুরুত্বপূর্ণ সামরিক তথ্য চুরি করা যায়। গুগলের জন্য বড় ধাক্কা। আশ্চর্যের বিষয় হলো, এই সিদ্ধান্তের ঠিক 1 মাস আগে গুগল জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ইনফরমেশন নেটওয়ার্ক অনুমোদন তালিকায় তাদের বিভিন্ন পিক্সেল ফোন অন্তর্ভুক্ত হয়েছে। গুগল বলেছিল পিক্সেল ফোনগুলো বিশেষভাবে নিরাপদ এবং বিভিন্ন সামরিক মিশনের উপযোগী করে বানানো। সেই সময় গুগল এই স্বীকৃতিকে বড় ধরনের অগ্রগতি হিসেবে উল্লেখ করেছিল, কিন্তু এখন সামরিক খাতে ইসরায়েলের অ্যান্ড্রয়েড নিষিদ্ধের খবরটি গুগলের জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছে ফোর্বস। নিরাপত্তার ধারাবাহিকতা। জেরুজালেম পোস্ট আরও জানায়, এই পদক্ষেপ আগের নিরাপত্তা উদ্যোগগুলোর ধারাবাহিকতা, যার মধ্যে রয়েছে মোবাইল নিরাপত্তা প্রশিক্ষণ এবং সৈন্যদের সামাজিক প্রকৌশল সম্পর্কে সচেতন করা। আইডিএফ বলেছে সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সতর্কতা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই এসেছে অ্যান্ড্রয়েড নিষিদ্ধের সিদ্ধান্ত। ব্যক্তিগত ব্যবহারের ছাড়, সামরিক কাজে নিষেধাজ্ঞা। ইসরায়েল ন্যাশনাল নিউজ জানায়, নতুন নিয়মে সামরিক কাজে আইফোন ছাড়া অন্য কোনো ফোন ব্যবহার করা যাবে না, তবে ব্যক্তিগত কাজে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা যাবে, কিন্তু সামরিক বা কমান্ড সংক্রান্ত কাজে এর ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদিও 18 থেকে 24 মাসে নিরাপত্তা জোরদার করতে অ্যান্ড্রয়েডে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে এবং আগামী বছর থেকে অ্যাপ ইনস্টল সীমিত করার পরিকল্পনাও আছে গুগলের। তবুও নিয়ন্ত্রণ ইকোসিস্টেমের কারণে নিরাপত্তার দিক থেকে এখনো অ্যাপল এগিয়ে, এমনটাই মনে করছে সামরিক বিশেষজ্ঞরা। ইরানে রাশিয়া, চীন, পাকিস্তানের বড় সামরিক মহড়া, এসসিও দেশগুলোর বাহিনী একত্রে শাহান্ত 2025 শুরু। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই আরও শক্তিশালী করতে সাংহাই প্রতিযোগিতা সংস্থার বিশেষ সামরিক মহড়া শাহান্ত 2025 শুরু হয়েছে ইরানে। পূর্ব আজারবাইজান প্রদেশের শাবেস্তার কাউন্টিতে শুরু হওয়া এই মহড়ায় অংশ নিচ্ছে এসসিও সদস্য দেশগুলোর সামরিক ও নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিট। মহড়াটি গত 1 ডিসেম্বর শুরু হয়ে এই মাসের 14 তারিখ পর্যন্ত চলবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর স্থল বাহিনী এর যৌথ মহড়ার আয়োজন করছে। অংশগ্রহণকারী দেশগুলোর বাহিনীর সন্ত্রাসবাদ দমনের বিভিন্ন কৌশল ও আধুনিক পদ্ধতিতে হাতে কলমে প্রশিক্ষণ দেবে। এই মহড়ার মূল আয়োজন করছে আইআরজিসির অন্যতম শক্তিশালী ইউনিট ইমাম
কাসাম জামান মেকানাইজড ব্রিগেড এসসিও সদস্য দেশগুলোর মধ্যে এই বার্ষিক যৌথ সামরিক অনুশীলনের মূল লক্ষ্য পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো, প্রতিরক্ষা জোটকে আরও শক্তিশালী করা এবং যে কোনো সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেওয়ার সামর্থ্য বৃদ্ধি করা। আইআরজিসির স্থলবাহিনীর জনসংযোগ এবং প্রচার শাখার ডেপুটি কর্নেল শাহরাম আসকারিয়ান জানান, দেশের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, আইআরজিসি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এসসিওর সন্ত্রাসবাদ দমন কমিটির সমন্বিত নির্দেশনায় এই মহড়াটি আয়োজন করা হয়েছে। এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। তিনি ইরানের সন্ত্রাস বিরোধী সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান সবসময় সামনের সারিতে থেকেছে। এই পর্যন্ত নারী ও শিশু সহ 17,000-এরও বেশি ইরানি নাগরিক সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন। সেজন্য সন্ত্রাস বিরোধী যে কোনো আন্তর্জাতিক উদ্যোগে ইরান অত্যন্ত গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে অংশ নেয়। এসসিওর মূল সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, ইরান এবং পাকিস্তান। ইরানের সংসদের জ্যেষ্ঠ সদস্য মুজতবা জন্নুরি জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের কাছে 3টি শর্ত পাঠিয়েছে, যা পূরণ হলে আলোচনায় ফিরতে প্রস্তুত থাকবে ওয়াশিংটন। জন্নুরির এই বক্তব্য ইরান ইন্টারন্যাশনাল গত শুক্রবারের প্রতিবেদনকে কার্যত নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনের সূত্রের বরাত দিয়ে একই তথ্য জানানো হয়েছিল। রাষ্ট্র গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জন্নুরি বলেছেন, ট্রাম্প সৌদি যুবরাজ বিন সালমানের মাধ্যমে আলোচনায় ফেরার জন্য 3টি শর্ত দিয়েছে, যেগুলোর কোনোটি যৌক্তিক নয়। ওয়াশিংটনের দীর্ঘদিনের দাবি হলো ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যের সশস্ত্র মিত্রদের প্রতি সমর্থন বন্ধ করতে হবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মানতে হবে। তেহরান শুরু থেকেই এসব শর্তকে আলোচনার অগ্রহণযোগ্য ভিত্তি হিসেবে প্রত্যাখ্যান করে আসছে। জন্নুরি বলেন, এগুলো আমাদের ধ্বংসের পূর্ব শর্ত। প্রকৃত অর্থে গিভ অ্যান্ড টেক আলোচনায় তারা বসলে এবং সৎ উদ্দেশ্য প্রমাণ করতে পারলে আমাদের কোনো সমস্যা নেই। তিনি আরো বলেন, তারা যদি অঞ্চলে আমাদের ডানা ছেটে দেয় তাহলে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে তাদের সময় লাগবে না। আপনি ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করুন, তাহলে ইসরায়েল নিজেই ভেঙে পড়বে। আমাদের আলাদাভাবে কোনো প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করতে হবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তিনি প্রশ্ন তোলেন, বলেন, কোনো যুক্তি আছে কি আমাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে বলার বা রেঞ্জ 300 কিলোমিটারে সীমাবদ্ধ করার? পাকিস্তানে 2026 সাল থেকে 5টি জায়গায় তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান শুরু করবে তুরস্ক। ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা দেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসেনলাল বাইরাক্তার। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এবং বিদ্যুৎ মন্ত্রী সর্দার আইওয়াইজ আহমেদ খান লেঘারির সাথে পৃথক বৈঠক করেছেন। বৈঠক শেষে তুরস্কের রাষ্ট্রীয় তেল কোম্পানি টিপিএও প্রতিষ্ঠানের পাকিস্তানের 6 প্রতিষ্ঠানের সঙ্গে 5টি ব্লকে হাইড্রোকার্বন অনুসন্ধান এবং উৎপাদন চুক্তি সই করে। বাইরাক্তার জানান, চুক্তির ফলে টিপিএও এখন পাকিস্তানে 3টি অফশোর এবং 2টি অনশোর লাইসেন্সের মালিক এবং অন্তত একটি অফশোর ব্লকে তুরস্ক অপারেট হিসেবে কাজ করবে। খনিজ সম্পদের অনুসন্ধান কার্যক্রম হিসেবে 2026 সালে পাকিস্তানে তুরস্কের সিসমিক গবেষণা জাহাজ মোতায়েন করা হবে। তিনি আরো বলেছেন, আমরা এখনকার সম্ভাবনা সম্পর্কে খুবই আশাবাদী। আমাদের লক্ষ্য আগামী বছর কার্যক্রম শুরু করা, যার মধ্যে ভূকম্পন জরিপ এবং সরাসরি খনন অন্তর্ভুক্ত থাকবে। তিনি উল্লেখ করেন, তুরস্কের শুধু জ্বালানি নয়, পাকিস্তানের খনিজ খাতেও যৌথ প্রকল্পে দ্রুত অগ্রসর হতে চায়। বাণিজ্যিক সম্পর্ক $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে এই জ্বালানি খনিজ সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বাইরাক্তার। এরদোগানের ফেব্রুয়ারির সফরে স্বাক্ষরিত চুক্তির ধারাবাহিকতায় এসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অপরদিকে পূর্ব ভূমধ্যসাগরে নৌ মহড়া চালিয়েছে তুরস্ক। এর মধ্যে আন্টালিয়ায় সারিসু সৈকতে চালানো মহড়া অন্যতম। এতে 19টি দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে। গতকাল নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল এরকুমেন্ট অংশগ্রহণকারী এবং পর্যবেক্ষক দেশগুলোর প্রতিনিধি এবং সংবাদ মাধ্যমের সদস্যরা মহড়া পর্যবেক্ষণ করেন। আজারবাইজান একটি জাহাজে অবতরণকারী মহড়া সম্পন্ন করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী সুরক্ষা দল এবং পাকিস্তান একটি সামুদ্রিক টহল বিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছে। মহড়ার তুর্কি নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন বিমান,
বিশেষ অভিযান দল, 5টি সেনাবাহিনীর হেলিকপ্টার, বিমান বাহিনীর 44টি F-16 বিমান এবং 4টি কোস্টগার্ড নৌকা অংশ নিয়েছে। ভেনেজুয়েলায় ট্রাম্পের স্থল অভিযান আটকাতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা মার্কিন আইন প্রণেতাদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার স্থল অভিযান চালানোর যে নির্দেশ দিয়েছেন তা আটকানোর ঘোষণা দিয়েছে একদল মার্কিন আইন প্রণেতা। তারা বলেছেন, সরকার যদি ভেনেজুয়েলার ভেতরে হামলা চালায় তাহলে তা আটকাতে কংগ্রেসের একটি ভোটাভুটি বাধ্যতামূলক করতে নতুন একটি প্রস্তাব উত্থাপন করবেন তারা। ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক আগ্রাসন ঠেকাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন এই আইন প্রণেতারা। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে মাদক বিরোধী যুদ্ধের অজুহাতে ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, মাদক বিরোধী অভিযান এখন শুধু সমুদ্র পথে সীমাবদ্ধ থাকবে না, বরং কারাকাসের যে অঞ্চলে মাদক সন্ত্রাসীরা থাকবে সেই অঞ্চলকেই হামলার লক্ষ্যবস্তু বানানো হবে। ট্রাম্পের এই ঘোষণার প্রতিক্রিয়ায় ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন, নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর চাক গুমার এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ এবং কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এক যৌথ বিবৃতিতে বলেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে অনুমোদিত সামরিক পদক্ষেপ একটি বিশাল এবং ব্যয়বহুল ভুল হবে, যা অপ্রয়োজনীয়ভাবে আমাদের সেনা সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে। তারা আরও বলেন, যদি কোনো হামলা হয় তাহলে আমরা কংগ্রেসে একটি বিতর্ক এবং ভোটাভুটি বাধ্যতামূলক করার জন্য একটি যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাব আহ্বান করব, যা ভেনেজুয়েলার বিরুদ্ধে বা এর অভ্যন্তরে আগ্রাসন পরিচালনায় মার্কিন বাহিনীর ব্যবহারকে বাধাগ্রস্ত করবে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আফগানিস্তানের তালেবান প্রশাসন এবং পাকিস্তানের কর্মকর্তারা সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনায় বসেছেন এবং উভয় পক্ষই সীমান্তে যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে। গত অক্টোবর মাসে কাতার ও তুরস্কে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার এই দুই সামরিক শক্তির মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখন পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন আফগান এবং ইস্তাম্বুলে অবস্থিত একজন সহ 2 জন পাকিস্তানি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এই নতুন দফা আলোচনা সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হয়েছে। তারা জানান, আলোচনায় উভয় পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। এই আলোচনার বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর, সেনাবাহিনী, আফগান তালিবানের মুখপাত্র বা সৌদি আরব সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আফগান তালিবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সৌদি আরবের উদ্যোগী এই আলোচনায় অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ইতিবাচক ফলাফল নিশ্চিত করতে আমরা ভবিষ্যতে আরও বৈঠকের জন্য উন্মুক্ত। পাকিস্তানি কর্মকর্তাদের ভাষ্যমতে ইসলামাবাদ থেকে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মূল কারণ হলো সীমান্ত নিরাপত্তা এবং জঙ্গি তৎপরতা। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা নিয়মিত পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং বারবার আহ্বান জানানো সত্ত্বেও কাবুল তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে তালেবান প্রশাসন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে যে তাদের মাটি ব্যবহার করে কেউ পাকিস্তানে হামলা চালাচ্ছে। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময় ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহতের ঘটনায় হামলাকারীদের একজন আফগান নাগরিক হিসেবে শনাক্ত হয়েছে। এদিকে সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলির ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান। বুধবার তালেবান সরকার জানায়, গত মাসে ওয়াশিংটনে এক আফগান সন্দেহভাজনের গুলির ঘটনার সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন। তিনি দাবি করেছেন, এই কাজটি যিনি করেছেন তাকে প্রশিক্ষণ দিয়েছে স্বয়ং আমেরিকানরাই। সুতরাং এই ঘটনাটি আফগান সরকার বা জনগণের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাই গুলিকাণ্ড নিয়ে এটি তালেবান সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। উল্লেখ্য, গত 26 নভেম্বরের ওই গুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে একজন মারা গেছেন, অন্যজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তবে অভিযুক্ত 29 বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়াল মঙ্গলবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, লাকানওয়াল আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াই করা CIA সমর্থিত একটি পার্টনার ফোর্সের সদস্য ছিলেন। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর একটি পুনর্বাসন কর্মসূচির আওতায় তিনি যুক্তরাষ্ট্রে যান। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
ইরানি প্রকৌশলীদের ভয়ে কঠোর সামরিক সিদ্ধান্ত নিল তেল আবিব। সিনিয়র সেনা অফিসারদের জন্য অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করল ইসরায়েল। ইরানে রাশিয়া, চীন, পাকিস্তানের বড় সামরিক মহড়া, এসসিও দেশগুলোর বাহিনী একত্রে শাহান্ত 2025 শুরু। সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে 3 শর্ত পাঠিয়েছেন ট্রাম্প, ইরানি এমপির দাবি। পাকিস্তানে তেল গ্যাস অনুসন্ধান করবে তুরস্ক। অপরদিকে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের নৌ মহড়া। ভেনেজুয়েলায় ট্রাম্পের স্থল অভিযান আটকাতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা মার্কিন আইন প্রণেতাদের। সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। হোয়াইট হাউসের কাছে গুলির ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো আফগানিস্তান। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।